অনেকেই ভাবতে পারেন বরফে আবৃত অ্যান্টার্কটিকায় দেখার মতো আর কী বা থাকতে পারে, কিন্তু এখানে আসার পর আমি ভাবছি ঠিক বিপরীত। ভাবছি কি নেই এখানে। যতই এই শীতল মরুর অন্দরে প্রবেশ করেছি, নিত্য নতুন রূপে চোখের সামনে হাজির হয়ে ততই মুগ্ধ করেছে আমাকে। কখনো জীববৈচিত্র্য দেখে, কখনো প্রকৃতির খেয়ালে স্তব্ধ হয়ে গেছি। এই শুভ্রতারও যে আলাদা এক সৌন্দর্য আছে, এই শূন্যতারও যে ভিন্ন এক মায়া আছে, তা এখানে এলেই কেবল অনুভব করা যায় অন্তর থেকে। অ্যান্টার্কটিকা অভিযানের ১৬তম দিনে আমরা চলে এসেছি ডানকো আইল্যান্ডে। অ্যান্টার্কটিক পেনিনসুলার গ্রাহামল্যান্ডের পশ্চিম উপকূলের ইরেরা চ্যানেলে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ। বেলজিয়ান অভিযাত্রী দল ১৮৯৭ থেকে ১৮৯৯ সালে এটি আবিষ্কার করে এবং অভিযানের সময় মারা যাওয়া ভূবিজ্ঞানী এমিল ডাঙ্কুর নামানুসারে এর নামকরণ করা হয়। শুরুতেই এই উপকূল ধরে জোডিয়াক ক্রুজ করেছি আমরা। পরে পাথুরে দ্বীপ ঘুরে দেখে অভিযাত্রীরা অংশ নেয় শ্বাসরুদ্ধকর পোলার প্লাঞ্জে। অ্যান্টার্কটিকার শীতল জলে অবগাহন সহজ বিষয় নয় মোটে। আমাকে বিশ্বাস করুন, এখানকার পানি খুবই চমৎকার। সাত সকালে অ্যান্টার্কটিকার আকাশে ঝলমলে সূর্য দেখে মনটা চনমনে হয়ে উঠল। শুভ্র ভূখণ্ডে নির্মল আলো অদ্ভুত এক আবহ তৈরি করেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জোডিয়াক ক্রুজ, তাই আগেভাগেই ইঞ্জিনিয়াররা চেক করে নিচ্ছেন সেগুলোর ইঞ্জিন। ক্রুজ শুরুর আগে রিপজিশনিং করা হচ্ছে জাহাজ, মানে আরো সুবিধাজনক স্থানে নোঙর করতে চান ক্যাপ্টেন। জাহাজটি মুভ করার সময় অদূরেই ভাসমান আইসবার্গের উপরে দুটি ক্র্যাব ইটার সিল দেখতে পেলাম। এ এক দারুণ দৃশ্য। মনে হচ্ছে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে পায়চারি করছে তারা। আসলে এই শীতল জল আর বরফই তো তাদের ঘর বাড়ি। গতকালের মতো আজও বরফে আবৃত বিশাল একটি পর্বতের কাছে নোঙর করা হলো জাহাজটি, সেই সাথে জলে নামানো হলো জোডিয়াকগুলো। জোডিয়াক ক্রুজের শুরুতেই আইসবার্গটির কাছে এসে ক্র্যাব ইটার সিল দুটিকে ভালো করে দেখলাম আমরা। ক্র্যাব ইটার সিল দেখে আমরা ডানকো আইল্যান্ডের উপকূল ধরে সামনে এগিয়ে যেতে থাকলাম। কি এক মোহনীয় দৃশ্য, সত্যি সত্যি চোখ জুড়িয়ে যায়। উপকূলের ধারে একটি প্রাচীন ধাঁচের সেলবোট দেখতে পেলাম। আসলে বেলজিয়ান অভিযাত্রী দলের সেই পালতোলা জাহাজের অনুকরণেই এটি তৈরি করা হয়েছে। খুব সম্ভবত অ্যান্টার্কটিকায় ঘুরতে আসা অভিযাত্রীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা দিতেই এই বোটটি ব্যবহার করে থাকে কোনো এক্সপেডিশন কোম্পানি। এখানকার জলে ভাসমান বরফের ছড়াছড়ি। বরফগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে চলেছে জোডিয়াক। কখনো কখনো বরফখণ্ডগুলো গতিরোধ করছে জোডিয়াকগুলোর। অনেকেই আতঙ্কিত হলেও আমি কিন্তু বেশ উপভোগ করছি এই অ্যাক্টিভিটি। চারপাশের দৃশ্য এতটাই সুন্দর, চোখের পলক ফেলতেও যেন ইচ্ছে করছে না।
এবার আমরা চলে এলাম একটি ওয়াটারফলসের কাছে। আমি ভাবিওনি অ্যান্টার্কটিকায় এসে কোনো ওয়াটারফলস দেখতে পাবো। বিশাল আইসবার্গের উপর থেকে ঝরে পড়ছে জলরাশি। যদিও কিছুটা শীর্ণধারার, তবু এ যেন বিরাট এক আকর্ষণীয় বস্তু আমাদের কাছে। আমাদের গাইড জানালেন এটি ফ্রেশ ওয়াটার তথা মিষ্টি পানির জলপ্রপাত। একেবারেই বিশুদ্ধ এই ঝর্ণার পানি। চমৎকার লাগছে দেখতে, এটি অসাধারণ। এইরকম একটি ওয়াটারফলস দেখতে পাবো এখানে এসে, খুবই চমৎকার লাগছে। ওয়াটারফলস দেখে আমরা চলে এলাম একটি ঘুমন্ত তিমির কাছে। কিছুক্ষণ পর পর তিমিটি শ্বাস নিচ্ছে, আর সেই সময় অন্যরকম এক শব্দ হচ্ছে। হামব্যাক তিমিরা মানুষের মতো সম্পূর্ণ অচেতন হয়ে ঘুমায় না। এদের মস্তিষ্কের একটি অংশ সচল রেখে অন্য অংশকে বিশ্রাম দিয়ে থাকে। এরা মূলত শ্বাস নেওয়ার সুবিধার্থেই এভাবে ঘুমিয়ে থাকে। মানুষের মতো মস্তিষ্ক পুরোপুরি অচেতন হলে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে ডুবে মারা যেতে পারে এরা। এদের মস্তিষ্কের একটি অংশ সচল থাকে বলেই ধীরে সাঁতার কাটতে কাটতেও ঘুমাতে পারে। এই অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্নই দেখতে পারতাম না যদি না টার্কিশ এয়ারলাইন্স আমাদের সার্বিক সহায়তা করত। আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকা ভ্রমণে আপনারা ভরসা করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সের উপরে। এছাড়া এই ভ্রমণে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে দেশের বিশ্বস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডট ইন্টারনেট। কর্পোরেট হাউসে কিংবা বাসাবাড়িতে দৈনন্দিন ব্যবহারে ডট ইন্টারনেটই হতে পারে বেস্ট অপশন। জানিয়ে রাখি, হামব্যাক তিমিরা একটানা দীর্ঘ সময় ধরে ঘুমায় না। দিনেও রাতে অল্প অল্প করে দফায় দফায় এরা ঘুমিয়ে থাকে। আমরা যখন ঘুমন্ত তিমি দেখছিলাম তখনই বিকট শব্দে অ্যাভালান্স বা তুষারধস ঘটল। চোখের সামনেই জীবনে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে অ্যান্টার্কটিকার হিমবাহ যেমন গলে যাচ্ছে, পর্বতগুলোতে অহরহে ঘটছে তুষারধসও। তুষারধস দেখে সবে আমরা ঘুমন্ত তিমির দিকে নজর দিয়েছি, সেই সময় আবারও ঘটল একই ঘটনা। এবারের তুষারধস আরো বড় আকারের। আগের পয়েন্টের পাশেই ঘটল এটা। এই ঘটনাগুলো সারা দুনিয়ার জন্যই সতর্ক সংকেত। এই পর্বতের পাদদেশের দিকে হিমবাহের পুরুত্ব দেখুন। শত সহস্র বছর ধরে এই বরফগুলো জমাট বেঁধে রয়েছে। এগুলো যত বেশি গলবে, সমুদ্রের জলের উচ্চতা তত বাড়বে, সেই সাথে ধীরে ধীরে তলিয়ে যাবে বহু দেশ মহাদেশ। জোডিয়াকে চলতে চলতে খুব সুন্দর একটি আইসবার্গ দেখতে পেলাম, ঠিক যেন একটি নকশা কাটা শঙ্খ। ধীরে ধীরে আমাদের জোডিয়াক ক্রুজের সময় ফুরিয়ে এলো। এবার আমরা ছুটছি ডানকো আইল্যান্ডের অবতরণ পয়েন্টের দিকে। আগেই বলেছি সেখানে ঘোরাঘুরি শেষে পোলার প্লান্স তথা মেরু স্নান সারবেন অভিযাত্রীরা। অ্যান্টার্কটিকার এই শীতল জলে গোসল ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে আমার। তবে ভাগ্য ভালো, আজ সকাল থেকেই সূর্যটা কিছুটা হলেও উষ্ণতা ছড়াচ্ছে। একে একে রেড গ্রুপের সবগুলো জোডিয়াকই ফিরে আসছে ডানকো আইল্যান্ডের অবতরণ পয়েন্টের দিকে। জোডিয়াকে বসে আমরা দেখতে পাচ্ছি ব্লু গ্রুপের অভিযাত্রীরা ঘোরাঘুরি করে ফিরে আসছেন ঘাটের দিকে। এখান থেকে তারা শুরু করবেন জোডিয়াক ক্রুজ। আপনার অ্যান্টার্কটিকা ভ্রমণের স্বপ্ন পূরণে সহায়ক এবার বেঙ্গল ভিস্তা। ওশান ওয়াইড এক্সপেডিশনসের স্বীকৃত এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এই অভিযানের সবকিছু সম্পন্ন করব আমরা। ওশান ওয়াইডের ওয়েবসাইটে গিয়ে এবছরের নভেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত যে কোনো প্যাকেজ পছন্দ করুন।
বাকি কাজটা করে দেবো আমরা তথা বেঙ্গল ভিস্তা। আর হ্যাঁ, বেঙ্গল ভিস্তার মাধ্যমে বুকিং করলেও ওয়েবসাইটে উল্লেখিত দামের বাইরে 1 পয়সাও গুনতে হবে না। জোডিয়াক থেকে নামার আগেই বিপরীত পাশে দেখতে পেলাম প্রকাণ্ড একটি আইসবার্গ। এর সামনের অংশ ক্ষয়ে বিরাট গুহার সৃষ্টি হয়েছে। এটি দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের সিংহদ্বার। বন্ধুরা, ডানকো আইল্যান্ডে নেমে পড়লাম। এখানে বেশ কিছু পেঙ্গুইন আছে, আমরা দেখব ঘুরে ঘুরে আর কি দেখতে পারি। নিজে তো দেখবো, আপনাদেরকেও দেখাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই জলে, অ্যান্টার্কটিকার জলে গোসল করবে অনেকেই। আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি করব কি না। আমি তো বলেছি যে না, আমার এই সাহস নেই, অনেক শীত, এই মাইনাসের মধ্যে গোসল করার মতো প্রিপারেশনও নেই। আসলে মেন্টাল প্রিপারেশনই আমার এখন নেই। দীর্ঘক্ষণ মানকি কাপ পরে চুলগুলো বিশেষ প্রাণীর লেজের মতো হয়ে গেছে, ঠিক করতে পারছি না কিছুতেই। সবাই নামছেন এই ডানকো আইল্যান্ডে। এখানে চারপাশে অনেকগুলো জেন্টু পেঙ্গুইন দেখতে পাচ্ছি। পাহাড়ের গায়ের হিমবাহ বেয়ে অনেকে উপরের দিকে উঠে যাচ্ছে। কিছু পেঙ্গুইন উপকূলের ধারে এসেছে, সম্ভবত খাবারের সন্ধানে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক পেঙ্গুইন এখানে দেখতে পাচ্ছি, জেন্টু। এই সৈকতে সিল টিল হয়তো দেখতে পেতে পারি, জানি না দেখতে পাবো কিনা। কেমন লাগতেছে? অসাধারণ লাগছে আসলে, চারপাশের ল্যান্ডস্কেপ খুবই অসাধারণ। আর এটা হচ্ছে ডানকো আইল্যান্ড। এটা একদম আমরা অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে ঘুরছি এবং বিভিন্ন আইল্যান্ডে ঘুরছি অ্যান্টার্কটিকা মহাদেশের। তো এটা একেবারে বলা যায় নিকটতম একটা আইল্যান্ড, মানে মেইনল্যান্ডের। তো সেই হিসাবে এখানকার ভূপ্রাকৃতিও অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আর আমরা বিকালেই একদম কন্টিনেন্টাল ল্যান্ডে প্রবেশ করব, মানে একদম মেইনল্যান্ডে। তো সব মিলিয়ে এই দ্বীপে ঘুরতেও ভালো লাগছে, কারণ চারপাশে অসাধারণ সব স্নো ক্যাপড মাউন্টেন, অ্যাভালান্স দেখলাম, তারপরে নীল তিমির ঘুমানো দেখলাম। এখানে প্রচুর জেন্টু পেঙ্গুইনের কলোনি রয়েছে। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হলো। এই যে দেখুন একটা জেন্টু সমুদ্রের দিক থেকে উঠে এলো, সামনের দিকে যাচ্ছে। আমাকে দেখে কিছুটা ভয় পাইছে, ভয় পেয়ে অন্যদিকে যেতে লেগেছিল, আবার এখন সে উপরের দিকে চলে যাচ্ছে। খুব সুন্দর এরা। আর ওই সামনে সবাই সমবেত হয়ে আছে একটি জায়গায়। জানি না ওইখান থেকে সবাই কি দেখছেন, কিন্তু জায়গাটা খুবই একটা অপার্থিব লাগছে দূর থেকে দেখতে। 1956 থেকে 1959 সাল পর্যন্ত এখানে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বেজ ও নামক একটি গবেষণা স্টেশন সক্রিয় ছিল। এখন অবশ্য এখানে কেউ থাকে না কিংবা কোনো স্থাপনাও দেখতে পাচ্ছি না। তবে পাহাড়ের উপরে তাদের একটি ক্যামেরা এখনো সক্রিয় রয়েছে, জানালেন আমাদের গাইড। বন্ধুরা, এখানে এই পাহাড়ের ওই উপরের দিকে একটি ক্যামেরা বসানো রয়েছে। আসলে এখানে সবাই দাঁড়িয়ে সেই ক্যামেরাটিই দেখছেন। জানি না কিভাবে ক্যামেরাটি অপারেট করা হয়, ফাইলগুলো বা কোথায় স্টোর হয়। জানলাম এই ক্যামেরার মাধ্যমে এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশের উপর নজর রাখা হয়। এখানেও অনেক জেন্টু পেঙ্গুইন দেখলাম। বরাবরই এদের চলাফেরা দেখতে বেশ ভালো লাগে আমার। এই যে দেখুন, এক ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে সমুদ্রের দিকে। ও বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা আবার ডানকো আইল্যান্ডের একবার যেখানে নামিয়ে দেওয়া হয়েছিল আমাদের, সেখানে চলে এসেছি। এখানে গোসলের আয়োজন করা হয়েছে। অ্যান্টার্কটিকার
শীতল জলে কার কার সাহস আছে তারা গোসল করবে। পোলার প্লাঞ্জের জন্য রেডি হয়ে গেছেন দুঃসাহসী অভিযাত্রীরা। তারা এই হিম শীতল জলে ডুব দেবেন। আমি নিজে ডুব দেব না, আমি শুধু এই দৃশ্য দেখবো, আপনাদেরকে দেখাবো যে এই অ্যান্টার্কটিকার শীতল জলে কিভাবে গোসল করছেন দুঃসাহসী অভিযাত্রীরা। টাওয়েল নিয়ে এসে রাখা হয়েছে, অনেক টাওয়েল। নিজ নিজ টাওয়েল আনতে নিষেধ করা হয়েছিল। টাওয়েলগুলো শিপ থেকেই ওশেনওয়াইডি প্রোভাইড করবে যারা গোসল করবেন তাদের জন্য। দেখুন বেশ কিছু টাওয়েল নিয়ে আসা হয়েছে। যে যার গরম কাপড়গুলো খুলে রাখছেন, খুলে রেখে নিজ নিজ শর্টস এবং গোসলের জন্য যে ড্রেস সেটা পরে নিচ্ছেন। নিলয় কি ফার্স্ট হওয়া নাকি? ফার্স্ট হবা নাকি? এই তো নেমে যাচ্ছে প্রথম জন, এই প্রথম একজন নামলো এই গ্রুপের। ও একজন ডুব দিয়ে দিল, দিয়ে এসে আসছে, আর একজন নামছে। এখন আস্তে আস্তে সবাই নামছে। ডুব দিয়ে উঠে আসতেই তার হাতে একটি টাওয়েল তুলে দিলেন একজন এক্সপেডিশন গাইড। নাইস। একে একে অনেকেই পোলার প্লাঞ্জে অংশ নিলেন। শুধু ডুব দিয়েই ক্ষান্ত দেননি, কেউ কেউ তো সাঁতারও কাটলেন। এবার নিলয় নামতেছে। নিলয় পানিতে নেমেই যেন থমকে গেল, মনে হচ্ছে ডুব দেবে কি দেবে না ভাবছে। পাশের জন ততক্ষণে ডুব দিয়ে ফেলেছেন। এবার নিলয়ও একসাথে কয়েকটা ডুব দিয়ে দিল। দেখে মনে হচ্ছে না খুব বেশি ঠান্ডা লেগেছে তাকে। আসলে আজকের সূর্যটা উত্তাপ ছড়িয়ে জলের শীতলতা খানিক কমিয়ে দিয়েছে বই কি। কি ঠান্ডা না? হ্যাঁ, কি কেমন লাগলো ডুব দিয়ে? ভালোই লাগছে, একদম অন্যরকম অভিজ্ঞতা। এই অ্যান্টার্কটিকা এসে স্নান করা মেমোরেবল একটা ঘটনা। For the second time in a year in beautiful Antarctica. এক বছরের মধ্যে আমি দ্বিতীয়বারের মতো অ্যান্টার্কটিকা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন সত্যিই আজ এখানকার আবহাওয়া উষ্ণ এবং পানিও বেশ উষ্ণ, তাই এখানে সাঁতার কাটা কোনো ব্যাপারই নয়। একই সাথে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এখানে বেশ ভালোভাবে পড়েছে। সে যাই হোক, অবশ্যই এই মুহূর্ত দারুণ, জীবন সুন্দর। আমাকে বিশ্বাস করুন, এখানকার পানি খুবই চমৎকার। Life is a blessing, and trust me, the water is amazing. এভাবেই কেটে গেল আমাদের অ্যান্টার্কটিকা অভিযানের 16তম দিনের প্রথম ভাগ। বিকেলে আমরা পদার্পণ করব অ্যান্টার্কটিকার একেবারে মেইনল্যান্ডে, নিকো হারবারে।